রাউন্ড অফ 16 এর ম্যাচটাতে ক্রিশ্চিয়ানো রোনালদো কেঁদেছিলেন অঝরে। স্লোভেনিয়ার বিপক্ষে এক্সট্রা টাইমে যখন তিনি পেনাল্টিটা মিস করলেন, ভেবেছিলেন সব শেষ। খেলাটা টাই ব্রেকারে গড়ালো এবং রোনালদোর সেই কান্না মুছে দিয়ে হাসি ফুটিয়েছিলেন পর্তুগালের গোলরক্ষক ডিয়েগো কস্টা। কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের বিপক্ষে ম্যাচে রোনালদো ওই রকম সুযোগ পাননি, তবে এই খেলাটাও টাই ব্রেকারে গড়িয়েছে। সেই টাই ব্রেকারে প্রথম শটে রোনালদো গোলও করেছেন, কিন্তু ডিয়েগো কস্টা এবার আর রোনালদোর মুখে হাসি ফোটাতে পারলেন না। কান্না ভেজা বিদায়ী আসলে এই ইউরো থেকে হয়ে গেল ক্রিশ্চিয়ানো রোনালদোর। ফ্রান্স উঠে গেল সেমিফাইনালে, যেইখানে স্পেনের বিপক্ষে তারা খেলবে। ফ্রান্স পর্তুগালের যেই ম্যাচটা, একটা আরেকটা ব্লকবাস্টার যে লড়াই, সেই লড়াইটাতে শেষ পর্যন্ত ডিসাইড হয়েছে টাই ব্রেকারে গিয়ে। দেখুন, এই ম্যাচটা ওই এর একটু কিছুক্ষণ আগে, ঘন্টা কয়েক আগে যে স্পেন ভার্সেস জার্মানি যে ম্যাচ হয়েছিল, ওই একই রকম হাইপই ছিল। তবে এই দুটো দলই, ফ্রান্স বলুন কিংবা পর্তুগাল বলুন, ইউরোতে এখন পর্যন্ত তাদের পারফরমেন্স আসলে আপ টু দ্য মার্ক ছিল না। এই ম্যাচটাতেই সেই নিজেদের ছাড়িয়ে যাওয়ার একটা সুযোগও তাদের ছিল। তবে সত্যি কথা বলতে কি, স্পেন জার্মানি ম্যাচটা যেরকম মনে রাখার মতো একটা এপিক ব্যাটেল হয়েছে, এই ম্যাচটা ছিল আসলে বোরিং, সত্যি সত্যি বোরিং। স্পেশালি ফার্স্ট হাফ দেখে আমার মনে হয়েছিল যে প্রথম থেকেই বোধহয় দুটো দল টাই ব্রেকারের জন্য খেলছে, কেউ কোনো চান্স নিতে চাচ্ছে না, দুটো দলই খুবই সেফ ফুটবল খেলছে। দু একটা হাফ চান্স হয়তো ক্রিয়েট হচ্ছিল, থিও হার্নান্ডেসের যেমন একটা শট ছিল, বা কিলিয়ান এমবাপ্পে একবার বেরিয়ে যেতে চেয়েছিলেন, তেমন কোনো কিছু আসলে বলার মতো প্রথম হাফে ছিল না। সেকেন্ড হাফ থেকে আসলে চান্স অনেকগুলো ক্রিয়েট হয়েছে, কোনো দল যে খুব পুশ করেছে তা নয়। তবে এই ম্যাচটাতে গোল হলে দুটো দলই যদি একাধিক করে গোল করতো, সেটা তো আসলে অবাক হওয়ার কিছু থাকতো না। কিন্তু সেই জায়গাটাতে আবার তাদের ফরওয়ার্ডরা বলতে হচ্ছে কি, গোলের সামনে গিয়ে সেই ব্যর্থতার পরিচয়টা তারা দিয়েছেন। পর্তুগালে যেমন শুরুতেই সেকেন্ড হাফের প্রথম থেকে যদি ধরেন, ব্রুনো ফার্নান্ডেজ একটা সুযোগ পেয়ে গিয়েছিলেন, তিনি যে এত টাইম পেয়ে গিয়েছেন বক্সের মধ্যে, সেটা বোধহয় নিজেও বুঝতে পারেননি। ফার্স্ট টাইম যে শটটা নিয়েছিলেন সেইটা জাল খুঁজে পায়নি। আবার ধরেন ওইখান থেকে জাস্ট তার কিছুক্ষণ পরেই তারা আরও একটা সুযোগ পেয়ে যায়, ভিতিনহা একটা ভালো শট নিয়েছিলেন, সেইটা ফ্রেঞ্চ কিপার ঠেকিয়েছে। রোনালদো ওই জায়গাটাতে একটা ব্যাকহিল করার চেষ্টা করেছিলেন। ফ্রান্স বরং সুযোগ পেয়েছিল, আরো অনেক বেশি ক্লিয়ার কাট সুযোগ পেয়েছিল। স্পেশালি হচ্ছে কি, তারা যে দুটো সুযোগ পেয়েছিল, সেই দুটো সুযোগের একটা থেকে আসলে গোল হওয়া উচিত ছিল। রোনাল্ড কোলোমোয়ানি তিনি যেই ভলিটা করেছিলেন একেবারে ফাঁকায় পেয়ে, সেই ভলিটাতে তো আসলে মনে হচ্ছিল এটা একেবারে গোল বাউন্ডি। সেখানটাতে রুবেন ডিয়াজ একটা অসাধারণ ডিফেন্ডিং তিনি করেছেন, এবং সেইখানটাতে তার পায়ে লেগে আসলে বলটা বাইরে চলে যায়। উসমান ডেম্বেলের একটা শটও আসলে ওই বার পোস্টের একদম কোনায় লেগে হচ্ছে গিয়ে বাইরে চলে যায়। আর একদম 93 নাম্বার মিনিটে, মানে খেলা শেষের ইনজুরি টাইমে গিয়ে কিলিয়ান এমবাপ্পে আরেকটা সুযোগ পেয়েছিলেন। সেই কিলিয়ান এমবাপ্পে তার শটটা আসলে খুবই দুর্বল শট ছিল, সেইটা ফেরাতে ডিয়েগো কস্তার খুব একটা প্রবলেম হয়নি। ক্রিশ্চিয়ানো রোনালদো মোটামুটি পুরো সময় জুড়ে অদৃশ্যের মতোই ছিলেন, খুবই আইসোলেটেড ছিলেন। পর্তুগালের খেলার সঙ্গে মনে হচ্ছিল, মানে পুরো ওভারঅল যে বিল্ড আপের সঙ্গে তার খুব একটা সংযোগ ছিল না। তিনি অপেক্ষায় ছিলেন সুযোগের, যদি একটা সুযোগ পান সেইটাকেই যদি কাজে লাগাতে পারেন। সেই সুযোগটা তার কাছে আসলে 90 মিনিট জুড়ে সত্যিকার অর্থে আসেনি, কিন্তু এক্সট্রা টাইমে এসেছিল। খেলা যখন এক্সট্রা টাইমে গড়ালো, আরো 30 মিনিটসে গড়ালো, সেই জায়গাটাতে গিয়ে এক্সট্রা টাইমে 3rd মিনিটেই রোনালদো একটা সুযোগ পেয়েছিলেন বক্সের ভেতরে খুব কাছে থেকে। একটাই জিনিস, যে তার কাছে যে কাটব্যাকটা এসেছিল হয়তো তার একটুখানি পেছনে ছিল, কিন্তু ওইটার সঙ্গে যে রোনালদো অ্যাডজাস্ট করে নিয়ে বলটাকে বারপোস্টের মধ্যে রাখবেন বা গোল দেবেন, সেটা তিনি করতে পারেননি। তিনি সেটা বাইরে দিয়ে আসলে পাঠিয়ে দিয়েছেন। ওইখানটাতে কিলিয়ান এমবাপ্পেও ম্যাচে তার ওই ক্যারিশমাটা দেখাতে পারেনি খুব একটা। এইখানটাতে তার ইনজুরিরও একটা নিশ্চিতভাবে একটা প্রভাব ছিল, যেইটা দেখা গিয়েছে ম্যাচের মধ্যেও। বের্নার্ডো সিলভার একটা হেড থেকে তার এই সাইডে লেগেছিল, নাক তো তার এমনিতেই ভাঙা, মাস্ক পরে গেছিলেন। এইটাই একটা বড় প্রভাব হয়তো বা বিস্তার করেছিল। 105 মিনিট পর, অর্থাৎ এক্সট্রা টাইমের ফার্স্ট হাফ শেষে ফ্রেঞ্চ কোচ ডিদিয়ার দেশম কিন্তু তাকে তুলেই নিয়েছেন। এরপর তার শুধু আসলে অপেক্ষা করার ছিল যে দল তাকে সেমিফাইনালে আর তিনি খেলতে পারবেন কি না। সেই জায়গাটাতেও কিন্তু পর্তুগাল দু একটা সুযোগ পেয়েছিল, ভালোই সুযোগ পেয়েছিল, কিন্তু সেই সুযোগটা তারা স্পেশাল একদম লাস্ট
মোমেন্টের কথা যদি বলেন, সেখানে নুনো মেন্ডেসের একটা ব্রিলিয়ান্ট একটা রান ছিল। সেই রানটা থেকে তিনি যে পাসটা দিয়েছিলেন বের্নার্ডো সিলভাকে, বের্নার্ডো সিলভা আবার তাকে যে মানে পাস ব্যাকটা করেছিলেন, সেইখান থেকে তার শটটা সরাসরি আসলে ফ্রেঞ্চ কিপারের দিকেই চলে গিয়েছে। ওই জায়গাটাতে যদি কোনো ফরওয়ার্ড যদি সুযোগ পেতেন এইখানটাতে পর্তুগালের, তাহলে হয়তো বা রেজাল্ট অন্যরকম হতে পারতো। জোয়াও ফেলিক্স তার আগে একটা হেড মিস করেছেন, সেকেন্ড পোস্টে যিনি হেডটা করেছিলেন সেই হেডটাও আসলে তিনি বার পোস্টের মধ্যে রাখতে পারেননি। এবং দুটো দলের খেলাতেই আসলে খুব মানে ওই যে একটা আর্জেন্সি, ঠিক আছে 90 মিনিটেই জিততে হবে, ঠিক আছে 120 মিনিটেই জিততে হবে, সেটা আসলে খুব একটা দেখা যায়নি। আর আসলে মানে ফিনিশিং এর ওই জায়গাটাও তো খুবই খুবই পোর ছিল। দুটো দল যে সেফ ফুটবল খেলেছে সেটার একটা বড় প্রমাণ প্রবাবলি হচ্ছে গিয়ে দুইটা দলেরই পাস অ্যাকুরেসি হচ্ছে গিয়ে 90% এর উপরে, 92%, 94%। কিন্তু সেই পেনিট্রেটিং পাস, ডিফেন্স চেরা পাস, ওপেন করে ফেলা পাস ওরকম আসলে খুব একটা দেখা যায়নি। তারা দুটো দলে আসলে ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্সের উপরে ওয়েট করছিলেন, অপেক্ষায় ছিলেন, সেটা আসলে হয়নি। শেষ পর্যন্ত গিয়ে রেজাল্টটা হলো হচ্ছে গিয়ে টাই ব্রেকার, এবং সেই টাই ব্রেকারে রোনালদো ফার্স্ট শট থেকে গোল করেছেন ঠিকই, কিন্তু থার্ড শট থেকে জোয়াও ফেলিক্স তিনি আসলে মিস করেন, বলটা তিনি আসলে পোস্টে মেরে দেন। আর ডিয়েগো কস্টা যিনি আগের ম্যাচের হিরো, রোনালদোকে যিনি আগের ম্যাচে কান্না মুছে দিয়েছিলেন রোনালদো তিনটা শট থেকে, সেই ডিয়েগো কস্টা ফ্রান্সের 5টা শট টাই ব্রেকারের মধ্যে একটাও আসলে ঠেকাতে পারেননি। একটা না মানে একটাও না। সো সেইখানটাতেই গিয়ে লাস্ট শটটা যখন থিও হার্নান্ডেজ ওইটা হচ্ছে গিয়ে গোল করে উল্লাসে ভাসিয়ে দিলেন ফ্রান্সকে, নিয়ে গেলেন সেমিফাইনালে। ক্রিশ্চিয়ানো রোনালদোর আসলে ইউরো থেকে বিদায় হয়েই গেল। তিনি বলেছেন বটে এটা তার লাস্ট ইউরো, এটা তিনি বলেছেন, এবং পরের ওয়ার্ল্ড কাপটা তিনি খেলতে চান সেটাও বলেছেন। আরো 2 বছর পরের ব্যাপার, সেই ওয়ার্ল্ড কাপে কি আসলে রোনালদো দেখা যাবে কি যাবে না সেটা নিয়েও আসলে বড় সংশয় রয়েছে। এই ম্যাচ শেষে যে রোনালদো যে খুব কান্নাকাটি করেছেন আগের ম্যাচের, অন্তত যখন রেজাল্ট হয়নি তখনই যেরকম করেছেন সেই তুলনায় কিছুই না, বরং তাকে আমি টিভিতে দেখলাম একবার একটা কি বলা চলে একটা কাষ্ঠ হাসিও তিনি আসলে হাসলেন। তারপরে তার চোখ ভরা তো জল তো ছিলই, খুবই মানে পাথরে মুখ করে মাঠ থেকে তিনি বেরিয়ে গেলেন। পর্তুগালের হয়ে মেজর টুর্নামেন্টে প্রবাবলি তার লাস্ট কন্ট্রিবিউশন হচ্ছে গিয়ে টাই ব্রেকারের ফার্স্ট শটটা থেকে তার সেই গোল করাটা, কিন্তু দলকে তিনি জেতাতে পারলেন না। সেমিফাইনালও যেতে বললাম না, কোয়ার্টার ফাইনাল থেকে পর্তুগালের আসলে এই জায়গাটা থেকে বিদায় হয়ে গেল। ফ্রান্স অন দ্য আদার হ্যান্ড এই পুরো টুর্নামেন্টে তারা যেমনটা করেছে এখন পর্যন্ত, তারা যে সেমিফাইনালে উঠে গেল, 5টা ম্যাচ খেলেছে, ওপেন প্লে থেকে একটা গোলও তারা করতে পারেনি। তারা আত্মঘাতী 2টা গোল মানে পেয়ে গিয়েছিল, একটা কিলিয়ান এমবাপ্পে পেনাল্টি থেকে করেছিলেন। ওপেন প্লে থেকে একটা গোল না করেও ফ্রান্স কিন্তু উঠে গেল সেমিফাইনালে। এই ফ্রান্সের আসলে স্পেনের সঙ্গে পেরে ওঠাটা খুব 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 কি কঠিন হবে না? দিদিয়ের দেশমের দল তারা আসলে রেজাল্ট বের করে আনতে পারছে ঠিকই, কিন্তু পর্তুগালের বিপক্ষে পারলো, পরের ম্যাচে কি আসলে স্পেনের বিপক্ষে তারা পারবে কিনা সেটা একটা বড় প্রশ্নবোধক চিহ্ন। যেই প্রশ্নবোধক চিহ্নটা আসলে নেই ক্রিশ্চিয়ানো রোনালদোকে নিয়ে। ইউরো তার শেষটা হয়ে গেল কান্না ভেজা বিদায়। 2004 সালে প্রথম ইউরো তিনি খেলেছিলেন, পর্তুগালের হয়ে প্রথম মেজর টুর্নামেন্ট, সেইখানে ফাইনালি গ্রিসের কাছে হারার পরে তার সেই কান্নার ছবিটা আমরা দেখেছি। ইনফ্যাক্ট আমি লাস্ট সময় টাইব্রেকার আগে দেখছিলাম যে একজন দর্শকের ওই তার টি শার্টের মধ্যে রোনালদো সেই কান্না ভেজার ছবিটা রয়েছে। আর শেষটাও ইউরো থেকে হলো তার সেই একই রকম কান্নায়, হয়তো ওই রকম হাবুস নয়নে কান্না নয়, কিন্তু ঠিকই একই রকম বিষণ্ণতাতেই আসলে রোনালদোর ইউরো থেকে বিদায় হয়ে গেল। রোনালদোকে কি এই আমরা শেষবারের মতো মেজর কোনো টুর্নামেন্টে দেখলাম পর্তুগালের জার্সি গায়ে?